বাংলাদেশে আমরা সাম্প্রতিক এই কয়েক দিনের মধ্যে আমরা দেখলাম, এটা কিন্তু ভাবাচ্ছে। ভারতের জন্য এটা একটা আশঙ্কার। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব অহনা। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে যে গেস্টকে পেয়েছি তার কাছে আমরা সরাসরি চলে যাব। শুভাশিস ব্যানার্জি, রাজনৈতিক বিশেষজ্ঞ, সরাসরি চলে যাব শুভাশিসদার কাছে। শুভাশিসদা, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। শুভাশিসদা, যেটা আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হবে, সেরকমই আমরা দেখলাম। শেখ হাসিনা পদত্যাগ করলেন, বাংলাদেশ ছেড়ে চলে এলেন তিনি এবং তার বোন। সেনার সরকার সেখানে তৈরি হচ্ছে এবং এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে চরম একটা বিশৃঙ্খলা, একটা অচলাবস্থা। কিন্তু এইখান থেকেই সবার আগে প্রশ্ন, ভারতের তাহলে কি হতে চলেছে আগামী দিনে? ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের তখনই ভালো যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী বা শেখ মুজিবুর রহমান যেই সময় ছিলেন সেই সময় সম্পর্ক ভালো। মাঝের সময়টা খালেদা জিয়ার সময়, সেই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কি পরিস্থিতি হয়েছিল আমরা দেখেছিলাম। এরপরে ভারতের কি হতে চলেছে? দেখুন, অনেকেই সাইডলাইন দিয়ে এই জিনিসটাকে, টপিকটাকে নেওয়ার চেষ্টা করবে পলিটিক্যালি। আমি স্ট্রেট বলছি, দিস ইজ এ ডিপ্লোম্যাটিক ক্রাইসিস। দিস ইজ গোয়িং টু বি দ্য ভেরি 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 বিগ ডিপ্লোম্যাটিক ক্রাইসিস, এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং পলিটিক্যাল স্টেবিলিটির উপরে এর ডাইরেক্ট এফেক্ট পড়বে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে শেখ হাসিনা নিজেকে বাঁচানোর জন্য শেল্টার বা যে কোনো রকম অ্যাসাইলাম নেওয়ার জন্য উনি আসতেই পারেন। এবং আমি সবসময় এটা কোনোদিনই স্বীকার করতে পারবো না যে উনি আসছেন উইদাউট টকিং উইথ ইন্ডিয়ান গভর্নমেন্ট। নিশ্চয়ই ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলেই আসছে, এয়ার ক্লিয়ারেন্স নিয়ে উনি আসছেন, অ্যাবসলিউটলি। সুতরাং এখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনোদিনই বলতে পারে না যে আমরা এই ব্যাপারে সাইলেন্ট বা আমরা এই ব্যাপারে কোনো রকম ইনভলভ নই। অফকোর্স তারা উনাকে অ্যাসাইলাম দিচ্ছেন, উইচ ইজ এ গুড জেস্টার ভারতবর্ষের ফরেন পলিসিকে কনসিডার করলে, যে ঠিক আছে। কিন্তু যেই পরিস্থিতি বাংলাদেশে আজকে তৈরি হয়ে গেল, এই পরিস্থিতি কিন্তু কোনোভাবেই কোনো ছাত্র আন্দোলনের রিফ্লেকশন হতে পারে না। এই পরিস্থিতি কোনোভাবেই, যে ধরনের ইনস্ট্রুমেন্টস ইউজ হচ্ছে, যে ধরনের ট্যাকটিক্স ইউজ হচ্ছে, যে ধরনের প্রপারলি অর্গানাইজড ভাবে রিভলিউশন ইউজ হচ্ছে, এটা কিন্তু খুব ট্রেন্ড রিভলিউশন। এই ট্রেন্ড রিভলিউশন জিনিসটা একটা ছাত্রদের প্রতি আমি সম্মান জানিয়ে বলছি, তাদের যে ধরনের আন্দোলন হয় সেই আন্দোলনগুলোর মধ্যে প্রচন্ড ইম্যাচুরিটি দেখা যায়, আবেগের অনেকটা জায়গা দেখা যায়। কিন্তু এ ধরনের আমরা যখন রিপিটেটিভ ভাবে এর ফ্লোটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা অবভিয়াসলি ইন্টারন্যাশনালি ব্যাকড আপ একটা অর্গানাইজেশনাল সাপোর্ট। অ্যান্ড এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র এশিয়ার দেশগুলো যে এতে ইনভলভ সেটা নয়, এর সাথে বাইরের দেশও ইনভলভ হতে পারে যাদের ইকোনমিক কোন রকম কি বলবো ইন্টারেস্ট আছে অন বাংলাদেশ। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যেভাবে গভর্নমেন্টকে টপল করে দিয়ে মিলিটারি গভর্নমেন্টকে এস্টাবলিশ করার একটা প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া কোনো ছাত্র প্রক্রিয়া নয়, এটা অ্যাবসলিউট ডিপ্লোম্যাটিক প্রসিডিওর। এবং এই জিনিসটা আমরা দেখেছি দিনের পর দিন বহু ইন্টেলিজেন্স এজেন্সিসরা করেছে, এবং এটা আবার করে করা হলো। শুভাশিস দা, একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে আমরা দেখেছিলাম যে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিনা যখন বৈঠক করেছেন তার সঙ্গে ঠিক কি ধরনের ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছিল যে বাংলাদেশে হয়তো এই ধরনের কিছু একটা ঘটতে পারে। সেক্ষেত্রে এখানে চীনের ইন্টারেস্ট কতটা থাকতে পারে? কারণ চীন তো ভারতকে সবসময় বিপাকে ফেলার চেষ্টা করে এসেছে। আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছিলাম যে চীন আগ বাড়িয়ে ঋণ দেওয়ার নাম করে এসে কিভাবে শ্রীলঙ্কারও বলা যেতে পারে যে এক প্রকার সর্বনাশ করেছে। দেখুন, চীনের যেটা সব থেকে ভয়ঙ্কর অস্ত্র গত 10-12 বছরের, যদি তাদের আমরা ডিপ্লোমেসিটাকে ভালো করে স্টাডি করি, সেটা হলো ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসি। তারা আগে জিনিসপত্র তৈরি করে দেয়, তারপরে সেই জিনিসপত্রগুলো রেন্ট আউট করে, এবং সেই রেন্টগুলোকে এমনভাবে চাপায়, তার ইন্টারেস্টগুলো এমনভাবে চাপায় যে ইভেনচুয়ালি একটা গভর্নমেন্ট আস্তে আস্তে দিনের পর দিন ইকোনমিক ক্রাইসিসে চলে যায়। এবং ইকোনমিক ক্রাইসিসের চলে যাওয়ার পরে তাদের একটাই পথ বেঁচে থাকে যে তারা গিয়ে আত্মসমর্পণ করবেন, যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে ঘটেছে। বাংলাদেশের ক্ষেত্রেও তাদের ওপেন এন্ড স্ট্র্যাটেজি এটা হয়েছিল, এবং এই একই জিনিস ওরা বারবার বিভিন্ন জলপথ দিয়ে চেষ্টা করেছে, বিভিন্ন রকম বাণিজ্যিক ইন্টারভেনশনের চেষ্টা করেছে, এবং বাংলাদেশও অনেকভাবে চীনের সাথে বাণিজ্য করেছে। আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশ যদি হাত ধুয়ে ফেলে, বাংলাদেশ গভর্নমেন্ট সেটা নয়। এবং এটাও ঠিক, বাংলাদেশ গভর্নমেন্টও একটা পয়েন্ট অফ টাইম অবধি এবং খুব রিসেন্ট সময় অবধিও একটা অদ্ভুত ব্যালেন্স রাখার চেষ্টা করেছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, যেটা ডিপ্লোম্যাটিক্যালি খুব সুন্দর একটা স্ট্যান্ড।
ঠিকই, কিন্তু আজকের মতো স্টেটাস, আজকের মতো অবস্থানে যখন প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার জন্য চীনকে না বেঁচে ভারতবর্ষকে বাঁচলেন, তখন প্রমাণ হয়ে যায় যে হু ইজ ইউর ফ্রেন্ড ইন নিড। তো আমার পয়েন্টটা হলো যে যখন আজকে চীন এতটা বাজেভাবে বাংলাদেশে পেনিট্রেট করছে, বা বাংলাদেশে তাদের যা পলিসি লেভেল পেনিট্রেশন করা দরকার তার থেকে অনেকটা এগিয়ে গিয়ে তারা পেনিট্রেট করছে, তখন বাংলাদেশ গভর্নমেন্ট কি নিজে অনেক অনেক কিছু বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছিল? তারা কি সেই জিনিসগুলোকে এতটাই সাইডলাইন করে দিল যে তারা নিজেরা বুঝতে পারছে না তাদের ডোমেস্টিক পলিটিক্সটা আস্তে 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 কিভাবে বিদেশি শক্তির হাত বাড়ছে, সেটা তাদের বুঝতে এতটা দেরি হয়ে গেল? আজকে যে ঘটনাগুলো ঘটছে, অবভিয়াসলি আপনি জেনে রাখুন এতে চায়নার ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে। এবং এবং আজকে জামাতের যে পাওয়ারটা গেইন করেছে, জামাত আজকে যে জায়গায় জামাত দাঁড়িয়ে আছে, সেই জামাত কিন্তু দিশাহারা জামাত, বা জামাতের যে অ্যাক্টিভিটি গুলো আমরা দেখে অভ্যস্ত, যে ভীষণভাবে উইমজিক্যাল কিছু কাজকর্ম, সেটা কিন্তু নয়। তারা কিন্তু আজকে একটা আন্দোলনকে স্টেপ আপ করলেন, সেই আন্দোলনটাকে আরো বৃহত্তর ভাবে ক্যাটালাইজ করে আজকে একটা গভর্নমেন্টকে টপল করে দিল, করে দিয়ে একটা অল্টারনেট গভর্নমেন্টকে তুলে আনছে। আমরা অলরেডি কিছু লিস্ট পাচ্ছি যেখানে পাবলিক অলরেডি নমিনি দিতে শুরু করে দিয়েছে, কে কি পদে যাবে বা কে কি জায়গায় যাবে। পয়েন্টটা হচ্ছে এত প্রিপারেশন টাইম তার আগে থেকে পেলো কি করে? বা এটা যদি সাডেন অ্যাক্টিভিটিও হয়, তাহলে এই ডকুমেন্টেশন গুলো আগে থেকে তৈরি হচ্ছে কি করে? তার মানে নিশ্চয়ই প্রিপারেশন গুলো চলছিল পেছনে পেছনে, এখন সেই জিনিসগুলো রিভিল হচ্ছে। আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াটা ভালো করে লক্ষ্য করে দেখেন, এত গভীরে না গেলেও দেখবেন প্রতিটা অ্যাক্টিভিটি বাংলাদেশে ঘটছে যেটা অ্যান্টি গভর্নমেন্ট অ্যাক্টিভিটি, প্রতিটা অ্যাক্টিভিটির থেকে রিল তৈরি হচ্ছে, বিভিন্ন রকম মোটিভেশনাল জিনিসপত্র তৈরি করা হচ্ছে, যাতে আরো আরো মাস মুভমেন্ট তৈরি হয়, আরো আরো মাস ইনক্লুশন তৈরি হয়। এই জিনিসগুলো কিন্তু আমি আপনাকে বলছি ভীষণ প্ল্যান্ড অ্যাক্টিভিটি, এবং এই প্ল্যান্ড অ্যাক্টিভিটিতে আননেসেসারিলি শুধুমাত্র ছাত্রদের দোষ দিয়ে লাভ নেই। হতে পারে এটা ইনিশিয়েশনটা হয়েছিল ছাত্রদের আন্দোলন থেকেই, বাট এটা লার্জার পিকচারটা আমাদের বুঝতে হবে। এই লার্জার পিকচারে ইন্টারন্যাশনাল এজেন্সিসরা ইনভলভ আছে, এই লার্জার পিকচারে বিভিন্ন রকম ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি ইনভলভ আছে, এবং অ্যাজ এ হোল এই লার্জার পিকচারে ইন্টারনাল যে কনস্পিরেসি গুলো আছে, ইন্টারনাল যে ডিফারেন্সেস আছে অফ ওপিনিয়ন এন্ড ডিফারেন্সেস অফ আইডিওলজি, সেগুলোকে ভীষণভাবে কাজে লাগানো হয়েছে। ভারত বিরোধী স্লোগান পর্যন্ত উঠেছে এই আন্দোলনে। এর পরবর্তী সময়ে তাহলে কি ওই যে সন্ত্রাসবাদ তত্ত্ব, তারপর এই যে জিহাদি যে সংগঠনগুলো যেগুলো নিয়ে একটা জোর চর্চা, সেইগুলো মাথাচাড়া দেবে এবারে বাংলাদেশে, যেটা ভারতের জন্য অনেক সমস্যার বা কঠিন হতে চলেছে? জানবেন, যে কোনো রকম গভর্নমেন্ট টপলিং প্রসিডিওরের মেন অ্যাচিভমেন্ট যেটা যে কোনো রকম এজেন্সি অ্যাচিভ করতে চায়, সেটা হলো ইকোনমিক কন্ট্রোল। তো এই ইকোনমিক কন্ট্রোলটা যখনই তারা অ্যাচিভ করতে চাইবে, তার সাথে টেরিটোরিয়াল কন্ট্রোল বা ইনফ্রাস্ট্রাকচারাল কন্ট্রোলটা অটোমেটিক্যালি সেগুলোর সাথে ম্যাপ হয়ে যায়।